হুম, ভীষণ ভীষণ চিন্তায় আছি। কি করব সেটাই ভাবছি। কি সমস্যা মহারাজ? নবাব বাহাদুর খাজনা বাড়াবার জন্য খুব চাপ দিচ্ছে। কি যে করি ঠিক বুঝতে পারছি না। ও মন্ত্রী, কিছু বলো না, মন্ত্রণা দাও। নবাব বাহাদুর যেভাবে চিঠিটা দিয়েছেন তাতে কিন্তু খুব সংশয় আছে মহারাজ। আলোচনায় সব সম্ভব মহারাজ। মন্ত্রীমশাইকে পাঠিয়ে দিন, মন্ত্রীমশাই সব একদম ঠিক করে চলে আসবেন। কি মন্ত্রী, যাবে নাকি মুর্শিদাবাদ? যাও না, এবার একটা কাজের কাজ করো দেখি। মাথা খারাপ, একে নবাব বাহাদুর ক্ষেপে আছে। আমি বরং গোপালের নামটা সভায় তুলি। মহারাজ, মহারাজ আপনি তো মাঝে মাঝেই বলেন যে গোপাল অসাধারণ বোঝাতে পারে। হ্যাঁ, বলেছি তো, যার যেটা গুণ আমি তো সেটাই বলবো। মহারাজ, আপনি প্রথমে একটা পত্র পাঠান, দেখুন তাতে কি হয়, আর তারপর না হয় আলোচনার জন্য কেউ না কেউ যাবে। দেখো দেখো মন্ত্রী, দেখো গোপালের বুদ্ধিটা একবার দেখো। এমন একটা কিছু করো না যাতে করে তোমার জন্যেও এইভাবে আনন্দ করতে পারি। তাহলে ওটাই ঠিক হলো। আমি একটা পত্র দেব, তাতে আবেদন করব খাজনা মকুবের। তাহলে গোপালের কথাই রইল। আমরা আশা করতেই পারি যে মহারাজের পত্রে নবাবের রাগ প্রশমিত হবে। হ্যাঁ, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। কি গো, রাজসভা থেকে আসার পর থেকে দেখছি তোর মুখটা কেমন হয়ে গেছে। বিস্তর চিন্তা গিন্নি। নবাব বাহাদুর মহারাজকে পত্র লিখেছেন, আর সেই পত্র দেখে মহারাজ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন। বলি কি আছে সেই পত্রে? খাজনা বাড়ানোর কথা আছে গিন্নি, এবং সেই পত্রের ভাষা অত্যন্ত তীব্র। আর এইবারে তো বন্যায় রাজ্যের খুব ক্ষতি হয়েছে, সেটা তো জানোই। ও, তাহলে তো খুব চিন্তার বিষয়। কি হবে তাহলে? দেখা যাক, আমি একটা কথা বলেছি, দেখি সেটাতে যদি কিছু কাজ হয়। তুমি কি পরামর্শ দিয়েছো গো? আমি বলেছি ওই নবাব বাহাদুরকে পত্র দিয়ে একটা আবেদন করতে। মহারাজ তাই করবেন, এবং আজ রাতের মধ্যে সেই পত্র নিয়ে দূত চলে যাবে। দেখো কি হয়। আচ্ছা, তোমার কি মনে হয় নবাব বাহাদুর মানবেন? আশা করতে তো দোষ নেই, হাতে যখন আর কোনো উপায় নেই, তখন এই আবেদন নিবেদনের উপর আমাদের তো নির্ভর করতেই হবে গিন্নি। ঠাকুর, ঠাকুর একটু মুখ তুলে তাকাও। কি হবে জানি না। আবেদন তো করলাম, আমার দূত তো কাল সকালেই পৌঁছে যাবে। দেখি নবাব বাহাদুর কি উত্তর দেন। আমার মনে হয় কি জানেন মহারাজ, নিশ্চয়ই ভালো কিছু হবে, আপনি দেখবেন। তাই যেন হয়, তাই যেন হয়। উজির, কৃষ্ণচন্দ্র আমার কাছে খাজনা মাফ করার জন্য আবেদন করছে। কি করা যায় বলো? জাহাপানা, একটা কাজ হতে পারে যেটা করলে সব দিক সামলানো যাবে। ঠিক আছে দূত, তুমি সারা রাত ঘোড়সওয়ারি করে এসেছো, তুমি বিশ্রাম নাও, আমি জানাচ্ছি। এবার বলো উজির, তোমার মাথায় কি পরিকল্পনা এসেছে যেটা করলে সব দিক সামলাতে পারবো? বলছি জাহাপানা, বলছি। সেটা হলো বুদ্ধির পরীক্ষায় যদি আপনাকে হারাতে পারে তবে খাজনা মাফ হবে, না হলে হবে না। আর সবাই মোটামুটি জানে যে আপনার উপস্থিত বুদ্ধি সবার চেয়ে বেশি। বাহ 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 বাহ, ঠিক বলেছো। তাহলে কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠাই। হ্যাঁ জাহাপানা। খুব আশঙ্কায় আছি, কি হবে বুঝতে পারছি না। ও মন্ত্রী, তুমি কি বলো? আগে আমি আর কি বলবো মহারাজ, চিঠি পড়ে ওনার কি ভাবের উদয় হবে সেটা তো এখান থেকে বোঝা অসম্ভব। তা অবশ্য ঠিক। ও রাজ্যতীষী, তুমি গণনা করে দেখো না। আমার গণনা কাল হয়ে গেছে মহারাজ। সামান্য বিপদ আছে, তবে কেটে যাবে, আমি আশাবাদী। আচ্ছা মহারাজ, ধরুন যদি নবাব আপনার চিঠিকে কোনো গুরুত্ব না দেন, তাহলে কি করবেন? এই দেখো, আবার কি উল্টো পাল্টা কথা বলছো তুমি। আরে শুভ শুভ বলো। মহারাজ, কিছু কিছু মানুষ আছে যাদের মুখ থেকে কোনো ভালো কথা বেরোয় না।
গোপাল হলো সেই ধরনের লোক। মন্ত্রীমশাই, আপনি জানেন না সব সময় সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে চলা উচিত। একদম সঠিক বলেছে বিজ্ঞান। আমাদের ভাবতে হবে যে নবাব বাহাদুর যদি আমাদের আবেদন না মঞ্জুর করেন তখন আমাদের কি করতে হবে সেটা আগে ভাগে ভেবে রাখতে হবে। হ্যাঁ? তাহলে সত্যি তো ভাববার কথা। কি হবে গো মন্ত্রী? দেখুন মহারাজ, দেখুন কি হবে, কি হতে পারতো, এই সব ভেবে আগে ভাগে আতঙ্ক ছড়ানো ঠিক মানুষের কাজ নয়। ও গোপাল, তুমি কি ভাবছো যদি সত্যি এই রকম কিছু ঘটে তবে আমাদের কি করা উচিত? মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আছেন কি করতে? যদি এই রকম কিছু ঘটে আপনি পত্রপাঠ মন্ত্রী মশাইকে সোজা পাঠিয়ে দেবেন নবাব বাহাদুরের কাছে। মন্ত্রী মশাইয়ের যে হাত যশ, উনি নবাব বাহাদুরের সাথে কথা বলে বিষয়টা সাথে সাথে মিটিয়ে নেবেন একদম। ঠিক বলেছো গোপাল। মন্ত্রী, তুমি তৈরি থেকো, তোমাকে কিন্তু যেতে হবে। মন্ত্রী আছেন সাথে, ভয় কি বাবার আছে? ক্ষমতা আছে হাতে, গরুকে তুলবেন গাছে। তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমার সাথে বুদ্ধির লড়াই করা সহজ কথা নয়। আমার কাছে হারলেই ব্যাস, খাজনা তো মাফ হবেই না, তার সাথে যে হারবে তাকে আজীবন কারাগারে বন্দি থাকতে হবে। কৃষ্ণনগরের মহারাজার মন্ত্রী কোনো কাজের নয়, আসবে তো গোপাল। গোপালকে আমি ঠিক সামলে নেব। এসো এসো, একটু বুদ্ধিতে শান দিয়ে নি। তুমি আমাকে কিছু বুদ্ধির প্রশ্ন করো। জাহাপানা, এক চোখ বুঝলে 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বুঝলে ক মাইল দেখা যাবে? আরে 2 চোখ যদি বুঝি তাহলে কিছুই দেখা যাবে না। না 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 না, এটা ওই মন্ত্রীর বুদ্ধির মতন প্রশ্ন হলো। একটা গোপালের বুদ্ধির মাপের প্রশ্ন করো। গোপালের বুদ্ধির মাপ? দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, একটু ভেবে দেখি। পেয়েছি পেয়েছি পেয়েছি, একটা জটিল ধাঁধা, সমাধান করুন দেখি। বলো বলো। একটা বিরাট মাঠ, খেলে না সেখানে কেউ, গাছে গাছে জুঁই ফুল, তোলে না তাদের কেউ। ধাঁধা বটে, জটিল ধাঁধা। হ্যাঁ, দাও 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 দাও। ভাবতে দাও ভাবতে দাও। একটা বিরাট মাঠ, সেই মাঠে কেউ খেলে না, সেখানে আবার জুঁই ফুল গাছ আছে, সাদা সাদা জুঁই ফুল ফুটে আছে। হ্যাঁ জাহাপানা, ফুটে আছে, কিন্তু কেউ সেই ফুল তুলতে পারে না। মানে তুলতে পারে না। কি সেই মাঠ? উজির, আকাশের দিকে তাকাও, দেখো দেখো তারাগুলো কিরকম জুঁই ফুলের মতন সাদা সাদা ফুটে আছে। আর বিশাল আকাশটা কখনো আমাদের ছাদ, কখনো মাঠ। তোমার ধাঁধার সমাধান হলো আকাশ, আর জুঁই ফুল হলো আকাশের গায়ে ফুটে ওঠা ওই তারা। কেমন বলো? অসাধারণ অসাধারণ জাহাপানা, অসাধারণ। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ। হাতে ওটা কার চিঠি? কার আবার? নবাব বাহাদুরের চিঠি। তাহলে মহারাজ মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন। আরে পুরো কথাটা শুনতে দাও না, খালি কথার উপর কথা বলে। বলুন মহারাজ, কি লিখেছেন? নবাব বাহাদুর একটা শর্ত রেখেছেন। শর্ত? কিসের শর্ত? নবাব বাহাদুর লিখেছেন তাকে যদি বুদ্ধিতে হারাতে পারানো যায় তবে খাজনা মকুব, আর যদি হারাতে না পারে তবে খাজনা তো মকুব হবেই না, বরং তাকে কারাগারে থাকতে হবে চিরদিনের মতো। এই তো সুযোগ। আমাদের বুদ্ধিমান গোপালকে নবাব বাহাদুরের মুখে ছেড়ে দিতে হবে। নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারানো অসম্ভব। মহারাজ, আমার তো মনে হয় গোপালকেই নবাব বাহাদুরের কাছে বুদ্ধির লড়াইয়ে পাঠানো দরকার। আরে এটা আপনি বলবেন, তবে মহারাজ আমাকে বলবেন যে গোপাল তোমাকে যেতে হবে? আমি তো যেতেই বলছি, আমিই যাব।
দেখলে তো মন্ত্রী, গোপাল তোমার আগেই ভেবে নিয়েছে যে ওই যাবে। তোমার মন্ত্রণা। মহারাজ, আমি তাহলে কালই রওনা হই। তুমি জয়ী হয়ে ফিরে এসো এই কামনা করি। আর হ্যাঁ, বাড়ি যাবার পথে খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যেও। ওটা তোমাকে পথের খরচের জন্য দেওয়া হলো। অনেক ধন্যবাদ মহারাজ, আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হয়ে ফিরি। আমার আর তোমার রানীমার দুজনের আশীর্বাদ সব সময় তোমার উপর আছে গোপাল। তুমি জয়ী হয়ে ফিরে এসো, মিত্র হিসেবে তোমার সাফল্য কামনা করি। হ্যাঁ, গোপাল আমাদের গোপাল, তোমার বলেই ফিরবে দেখো মহারাজের কপাল। কি গো, এত রাতে কি গোছাচ্ছ? কি রাতে কোথাও যাবে নাকি? রাতে না গিন্নি, রাতে না, কাল সকাল সকাল বেরোবো, তাই এখন থেকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি। তুমি যাবেটা কোথায়? কাল সকালে আমি নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে যাব গিন্নি। মহারাজ আমাকে পাঠালেন। আসল ঘটনা কিছুতেই বলা যাবে না, বললেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, মন্ত্রী মশাই কি বলছেন? আরে মন্ত্রী মশাই তো নিজেই আমার নামটা বললেন। বলো কি গো, তাহলে সুবুদ্ধি হয়েছে বলো? মানুষ কি চিরকাল এক থাকে গিন্নি? মানুষ তো বদলায়, তেমনি মন্ত্রী মশাইও নিজেকে বদলেছেন। যাকে এই কটা মোহর হাতে রাখো, বুঝলে? আমি যতদিন থাকবো না, বাজার দোকান তো করতে হবে নাকি? নাতি নাতনিদের দিয়ে এই কদিন একটু ভালো মন্দ কিছু খেও, বুঝলে? হ্যাঁ আচ্ছা গো, আচ্ছা, আমাদের জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেই কাজের দিকে মন দাও গে। নাও, এই তোমার গোছানো হয়ে গেছে, চলো এবার রাতে শুতে চলো। অনেক রাত হয়েছে গো। আজ ভোর রাতে গোপাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ, এইবার প্রাণে একটু সাহস এলো। মহারাজ, মহারাজ, এখনো বিপদ কাটেনি। নবাবের বুদ্ধি ক্ষুরধার। নবাবকে হারানো খুব কঠিন কাজ। যদি খারাপ কিছু ঘটে, বলা তো যায় না। গোপাল যদি হেরে যায়? আচ্ছা, তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? সব সময় খারাপটা ধরে এগোনোর কথা বলা হলো, আমরা সেটা ধরেই চলি। মহারাজ, আমি কিন্তু খুব আশাবাদী। আমাদের সবার ওর উপর বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, এখন কতদূর গেল কে জানে। কি হে, থামালে যে? কি হলো, প্রকৃতির ডাক এসেছে? হ্যাঁ, আমার উটকে একটু শাক পাতা খাওয়াবো। উট? উট আবার কোথায়? এই যে এতক্ষণ ধরে আপনাকে নিয়ে এলো, ওই তো আমার উট। আরে, এটা তো গরু। আপনার ভুল হচ্ছে গোপাল দাদা, ওই আমার উট। এই উট, আয় শাক পাতা খেয়ে যা। গরুর নাম উট? এ তো কখনো শুনিনি। না, ব্যাপারটাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে। বুঝলে গোপাল দাদা, এইটুকু বয়স থেকে না আমার উট পোষার খুব শখ ছিল। বাবাকে বললাম একটা উট কিনে দাও, ভাইয়ের স্নেহ দিয়ে মানুষ করব। তারপর তোমার বাবা উট কিনে দিল। কোথায় আর দিল গোপাল দাদা, খালি বলে আজ দেব কাল দেব, আমি খালি কাঁদি। কি বলে কাঁদো? আমাকে উট দাও বলে? হ্যাঁ গোপাল দাদা, রোজ বাবার কাছে মায়ের কাছে কাঁদতাম আর বলতাম আমাকে উট কিনে দাও, উট কিনে দাও। অবশেষে কি হলো? দিল তো ছোট্ট এইটুকুনি। সেটা কোথায়? এই আমার উট। এমা, এটা উট কোথায়? এটা তো গরু, গাই গরু। না গো, আমার বাবা আমাকে আমার জন্মদিনে একে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, এই নে উট, এখন ছোট আছে, একে মানুষ করে বড় কর। সেই থেকে ও আমার কাছে উট। বাবা রে, এ তো পুরো মহাভারত। হ্যাঁ, বাবার কথা কি করে অবিশ্বাস করি বলো? সেই ছোট থেকে একে উট বলেই জেনে এসেছি। ভালো জানা রইল। চলো এবার একটা না উটের ঠ্যাঙে ইচ্ছে ডানা। চল উঠ, চল 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 চল। তোমার গাড়িতেই আসবো কিন্তু। সে তো জানি গোপাল দাদা।
দূতের কথা মতো গোপাল আজ বিকেলে এখানে পৌঁছবে। আপনাকে কে বুদ্ধিতে হারাবে জাহাপানা? আপনার বুদ্ধির কথা সারা জগৎ জানে। গোপাল তো আপনার কাছে নস্যি। না, গোপালের সাহস আছে, হারবে জেনেও কিন্তু আসছে। জাহাপানা, গোপাল যদি হেরে যায় তাহলে গোপালকে কি আপনি কারাগারে বন্দি করে রাখবেন? হ্যাঁ, হেরে যাওয়া মানে শাস্তি পাওয়া। আমি এই বুদ্ধির লড়াই নিয়ে খুব উত্তেজিত। জিততে কার না ভালো লাগে, কি বলো উজির? সে তো ঠিক কথা। আর কিছুক্ষণ পরে গোপাল এসে পৌঁছবে। আমি গোপালের জন্য অপেক্ষা করছি। নবাবকে বুদ্ধিতে হারিয়ে যদি গোপাল খাজনা মকুব করে আনতে পারে তাহলে আমি গোপালের বেতন বাড়িয়ে দেব। ওহ, কত দরদ! হেরে ভূত হয়ে নবাবের কারাগারে বন্দি থাকবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। যতই চিৎকার করুন, নবাব বাহাদুরকে হারানো গোপালের কম্য নয়। মন্ত্রী, আমার মনে হয় গোপাল কালই ফিরে আসবে। গোপাল ফিরে এসে দেখবে সারা কৃষ্ণনগর আনন্দে উচ্ছ্বাসে ভাসছে। মন্ত্রী, তোমার ওপর ভার রইল। গোপালের আগমনে সারা কৃষ্ণনগর যেন আনন্দে ভাসে, আনন্দের যেন কোনো খামতি না হয়। মহারাজ ভেবে নিয়েছেন গোপাল নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারিয়ে বিজয়ী হয়ে আসবে। সেগুড়ে বালি। ঠিক আছে মহারাজ, গোপালের আগমনে যেন সারা কৃষ্ণনগর সেজে ওঠে, সেই দিকটা দেখব। সভাকবি, তুমি গোপালের জয়ী হওয়া উপলক্ষে একটা কবিতা রচনা করো দেখি। করেছি মহারাজ, শোনাবো? জয়ী হয়ে গোপাল ফিরল ঘরে, উপহার সাজানো থরে থরে। জাহাপনা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। ডাকো ডাকো, পাঠিয়ে দাও আমার কাছে। ওর জন্যই তো আমরা অপেক্ষা করছি। উজির, ব্যাস 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 ব্যাস, গোপাল এসে গেছে। এবার গোপালকে হারিয়ে দিলেই আমার 16 কলা পূর্ণ হবে। কৃষ্ণচন্দ্রকে খাজনা মাফ করতে হবে না, আর গোপালকে কৃষ্ণনগর যেতে দেবো না। প্রণাম নবাব বাহাদুর। এসো 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 গোপাল, আরে এই পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, মসৃণ সরল রাজপথ, যেন উড়ে এলাম। নবাব বাহাদুর, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমাকে বুদ্ধির লড়াইয়ে হারাতে হবে। হারলেই আমি খুশি হয়ে তোমাদের খাজনা মুকুব করে দেবো। আর তুমি যদি হেরে যাও তবে? জানি নবাব বাহাদুর, ওটার বলতে হবে না। বুদ্ধিতে আপনি নবাব আর আমি ভাঁড় গোপাল, তফাৎটাই বলে দিলাম। তার মানে তুমি হার স্বীকার করে নিলে নাকি? নবাব বাহাদুর, আমি যেন জন্ম জন্ম আপনার কাছে হারি। হারারও সুখ আছে, সেই সুখটাই পেতে চাই। হারার সুখ মানে? আমি বুঝতে পারছি না। ওটা যারা আপনার কাছে হেরে বাড়ি গেছে তারাই বুঝবে। এবার একটা ব্রহ্মাস্ত্র ছাড়ি। নবাব বাহাদুর, এখন বলুন আপনি কি চান? প্রথম রাতেই বেড়াল মারতে হবে। নবাব বাহাদুরকে কথা বলার আগে আমাকে বলতে হবে। তুমি আমাকে কি দিতে চাও? পারলে আপনাকে উটের দুধও পান করাতে পারি নবাব বাহাদুর। উটের দুধ? সে তো মরুভূমিতে থাকে, সে তো অনেক দূর। হোক না দূর, আমি যখন বলেছি তখন আপনাকে কাল সকালে উটের দুধই পান করাবো। নইলে আমি হার স্বীকার করে আপনার কারাগারে চিরকাল রয়ে যাব। ঠিক আছে, কাল সকালে আমাকে উটের দুধ খাওয়াতে পারো, তবে তোমাদের খাজনা মুকুব। গোপালটা যে এই ধরনের বোকা সেটা জানতাম না। দেখ যাক, খাজনা আর মাফ করতে হবে না। ঠিক আছে নবাব বাহাদুর। এই শোনো, আমাকে বোকা বানিয়ে লাভ নেই। উট বলে কার না কার দুধ আমাকে খাওয়াবে, সেটা হবে না। হবে না তো? আপনার লোক পাঠাবেন, তার সামনে আমি উটকে ডাকবো, উট আসবে, উটের দুধ দুইবে, আমি আপনার লোকের সামনে সেই দুধ নেব, তারপর আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে? তুমি কাল সকালের মধ্যে উটের দুধ আমার জন্য আনবে। যে উট মরুভূমিতে থাকে সেই উটের দুধ কাল সকালের মধ্যে। আচ্ছা, কি করে যাবে? কি করে যাবে? উড়ে উড়ে? তবে তো যে তোমার সাথে যাবে তাকেও তো উঠতে হবে। কাল সকালের মধ্যে আপনি উটের দুধ পাচ্ছেন। আমি মরুভূমি থেকে আনি কি সমতল থেকে আনি সেটা কোনো ব্যাপার নয়। উটের দুধ খাওয়া আর সেটা পান করা নিয়ে কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। তুমি পথশ্রমে খুব ক্লান্ত। ধন্যবাদ নবাব বাহাদুর। প্রহরী, যাও গোপালকে বিশ্রামাগারে নিয়ে যাও।
আচ্ছা উজি, এই গোপাল সুস্থ আছে তো? কোনো শোক তাপ পেয়ে মাথা খারাপ টারাপ হয়ে যায়নি তো? না জাহাপানা, মাথা খারাপ হলে মহারাজ কি পাঠাতেন? তা অবশ্য ঠিক। উজির, আমি এত সহজে জিতে যাব এটা তো আমি ভাবতেই পারছি না। তার মানে গোপাল সম্পর্কে যে সমস্ত কথা শোনা যায় সেগুলো সত্য নয়, শুনে গোপাল বোকা। তাহলে কাল সকালে উটের দুধ। এসো, এইখানে উটকে বেঁধে রেখেছে। ও ভাই গাড়োয়ান, তুমি কি উটের দুধ দিয়েছো? না, এইবার দুইব। আপনি পান করবেন গোপাল দাদা? না, আমাদের নবাব পান করবেন তোমার উটের দুধ। ভালো তো? ভালো মানে এত ঘন আর সুগন্ধওয়ালা দুধ আপনি কোথাও পাবেন না। আমার উটের দুধ হচ্ছে সবচেয়ে সেরা। কই তোমার উটকে নিয়ে এসো দেখি। আয় আয় উঠ, আয় 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 উঠ, আয় 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 কাছে আয়, কাছে আয় 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 আয়। এবার তো দুধ দুইব। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই, এটা উট কোথায়? এটা তো গরু। একদম ভুল কথা বলবেন না, এ গরু নয়। এই ছোট্ট কাল থেকে জেনে এসেছি এ আমার উট, আর এখন আপনি এসে বলবেন এ গরু? এই যে দুধ দুইছি, এটা হচ্ছে উটের দুধ। কি বুঝলে বাবা প্রহরী? এটা কিসের দুধ? উটের দুধ। এই যে দুধটা নিয়ে যাচ্ছি, এটা কিসের দুধ? উটের দুধ। নবাব বাহাদুরকে গিয়ে কি বলবে? যে এটা উটের দুধ, জাহাপনা। সত্যি গোপাল, এ তোমার জবাব নেই। আমি আমার বুদ্ধি নিয়ে অহংকার করি, কিন্তু সত্যি তোমার কাছে আমি কিছুই না। এইভাবে যে উটের দুধ পাওয়া যায় তা তুমি না থাকলে ভাবতেই পারতাম না। কি উজির, কি ভাবছো? 7 শেয়ানার 1 শেয়ানা হলো আমাদের গোপাল। দশচক্রের যে ভগবান ভূত হয় সেটা শুনেছিলাম, কিন্তু তুমি আজ আমাদের দেখিয়ে দিলে সেটা হয়। একটা গরুর নাম উট, এবং তার দুধ যে উটের দুধ সেটাও তুমি প্রমাণ করে দিলে গোপাল। তাহলে মহারাজকে কি বলবো? কৃষ্ণচন্দ্রকে বলবে খাজনা মাফ করে দিলাম। ধন্যবাদ নবাব বাহাদুর। এই যে রাজ্যতীষী, কি মনে হয় এখন আমাদের রাজ্যের অবস্থা খুব ভালো? এমনিতে তো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, তবে তবে বলে থামলে কেন? এই যে কথা বলতে গিয়ে অর্ধেক কথা খেয়ে নাও, এটা কিন্তু একদম ভালো নয়। তবেটা কি? তবেটা হলো একটা ঝড় কিছুদিনের জন্য এই কৃষ্ণনগরে আছড়ে পড়তে চলেছে। ওই ঝড় কেটে গেলে আবার ঝকঝকে আকাশ দেখা যাবে। আগে বলো ঝড়ের গতি প্রকৃতি। আচ্ছা, মন্ত্রী এখনো আসেনি কেন? মন্ত্রী কোথায়? এই তুই কে? মানে আমি যেই হই, কিন্তু আমাকে তুই তুকারি করছেন কেন? আমার সাথে গলা উঁচিয়ে কথা। জানিস আমি তোকে কি করতে পারি? আমার সাথে একটু ভেবে চিন্তে কথা বল, বুঝলি? আমি তোর মুখ দেখে বলে দিচ্ছি তুই কে আর তোর মনের মধ্যে কি আছে। আমার মনের খবর জানতে পেরে গেছেন? বাবা, ভাবা যায় না। তুই তো এই রাজ্যের মন্ত্রী, একটা ভাঁড়ের বুদ্ধির কাছে হেরে যাস? এই রে, এটা তো সত্যি বলছে। তার মানে এই বৃদ্ধর ক্ষমতা আছে। ক্ষমতা আছে মানে আমি অনেক কিছু জানি। আমি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি। শান্ত নদীতে বান আনতে পারি। আপনি আমার কাছে কি চান? আমি এই গোটা দেশের রাজা হতে চাই। তুই আমাকে সাহায্য করবি? আমাকে একটু ভাবতে দিন। তুই ভাববি? আচ্ছা ভাব। তোকে ভাববার জন্য আমি আজকের দিনটা সময় দিলাম। কাল আমাকে জানাবি তুই কি করতে চাস। যদি আমার কথায় রাজি হোস তো তবে ঠিক আছে, আর যদি রাজি না হোস তবে আমি তোর বাড়ি মন্ত্র পড়ে জ্বালিয়ে দেব। গোপাল, মন্ত্রী এখন কোথায় থাকতে পারে বলো তো? সেটা আমি কেমন করে বলি বলুন তো? শরীর টরীর খারাপ হয়নি তো? শরীর গতিক সুবিধে নয়, তবু ভালোবাসেন খেতে। গান্ডে পিণ্ডে খেয়ে দে দেরি করেন কাজে যেতে।
এই একটা কথা সভাকবি, তুমি কিন্তু খুব ভালো বলেছো। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। কি হলো, আপনারা তো দেরি হলো। তোমার মুখ চোখ এমন কেন? কি হয়েছে? হ্যাঁ, ঝড় উঠেছে মহারাজ, আমি খুব জোর বেঁচে গেছি। ঝড়? কোথায় ঝড়? ঝড়ের তো আওয়াজ পাচ্ছি না। এক ভয়ঙ্কর ত্রিকালজ্ঞ সাধুর আবির্ভাব হয়েছে। সে নাকি মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দিতে পারে, শান্ত নদীতে মন্ত্র বলে বান ডেকে আনতে পারে। সে আমাকে দেখে আমার মনের কথা বলে দিয়েছে মহারাজ। সে কি চায়? ভয় বলবো না নির্ভয়ে বলবো মহারাজ? নির্ভয়ে বলো, নির্ভয়। ও ও এই দেশের রাজা হতে চায়। আমাকে আমাকে একদিনের সময় দিয়েছে। কিসের সময়? বলেছে ওকে সাহায্য করতে, সাহায্য না করলে ও আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দেবে। কি বিপদ এলো গোপাল! এখন তাহলে আমাদের কি করা উচিত? ওই বৃদ্ধকে অনতি বিলম্বে এই রাজ্য থেকে তাড়াতে হবে। সেটা কি করে সম্ভব গোপাল? আমাকে একটু ভাবতে দিতে হবে। আমাকে দেখতে হবে ওই বৃদ্ধর সত্যি মন্ত্র শক্তি আছে না পুরোটাই ভাঁওতা। মহারাজ, আমি বলেছিলাম একটা ঝড় আসছে, দেখলেন তো ঝড় এসে গেছে। এই ঝড় কি আমাকে উড়িয়ে নিয়ে যাবে? মহারাজ, গোপাল থাকতে আপনার কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ও ভোলা কাকা, আমাকে 4টে রসবড়া দাও না। দিচ্ছি রে মা, একটু দাঁড়া। এই দোকানি, দোকানি, আমাকে এক্ষুনি এই 10টা রসগোল্লা দে তো। ওরকম ভাবে তাড়াতাড়ি করলে হবে না, হ্যাঁ একটু সময় দিতে হবে। কি? একটা বুড়ো মানুষকে অপমান! জানিস আমি তোকে কি করতে পারি? দেখছো না এখানে ওই কচি বাচ্চারা দাঁড়িয়ে আছে, আগে ওদের দেবো তারপর তোমাকে দেবো। নিতে হলে দাঁড়াও, নইলে যাও ভাগো। যেন একেবারে ঘোড়ায় জিন পড়িয়ে এসেছে। তবে রে, আমার মতো জ্ঞানী পুরুষকে অপমান! নে, তোর দোকানকে আমি পুড়িয়ে দিলাম। যা যা, দোকান তুই পুড়ে যা। এবার কি হবে? এবার কি হবে? যেমন কথা শুনিসনি, আমার কি দোষ? আমি তো বললাম আমাকে আগে দে। এই তুমি কি ধরনের মানুষ, হ্যাঁ, যে মানুষের ক্ষতি করতে চাও? আমি তো সহজ মানুষ নই। আমার একটাই চাওয়া, আমাকে সব সময় খুশি রাখতে হবে। আমি খুশি থাকলেই আমি শান্ত। আমি চললাম চললাম আমি বড় বট গাছের তলায়। আমি সেই আমি। আমার খুব কষ্ট লাগছে ভোলা কাকা, আমাকে আগে দেওয়ার জন্য তোমার দোকানটাই পুড়িয়ে দিল। চল আমরা গোপাল দাদুকে জানিয়ে আসি। আপনার ঠিক কথা বলেছে, চল রাজসভাতে। রাজসভাতে গিয়ে গোপাল দাদুকে এই কথাটা জানালে রাজা মশাইও জানবেন, আর তাহলে তাড়াতাড়ি কিছু একটা উপায় বের হবে। চল চল তাড়াতাড়ি। রাজা হতে চায়, তার আছে মন্ত্র শক্তি। মন্ত্র শক্তির গুণে আগুন জ্বালাবে, শান্ত নদীতে বান আসবে। ও বাবা, আমি ভাবতে পারছি না গোপাল। আচ্ছা, ও আমাদের ভয় দেখাচ্ছে না তো? হতে পারে আমাদের দেখাচ্ছে ভয়। ভয় কি আমাদের করতেই হবে জয়। কিভাবে? কিভাবে? মন্ত্রী কি সভাকবি যে সভাকবিকে জিজ্ঞেস করছো? নিজের বুদ্ধি নেই? নিজের বুদ্ধিটাকে কোথায় বন্ধক দিয়েছো শুনি? এই জন্য মহারাজের জন্য কিছু করতে নেই। আমি ভেবে নিয়েছি আমি ওই বৃদ্ধকেই সমর্থন করব। হ্যাঁ। কি মন্ত্রী, মগজে কিছু এলো? আগে না, আমি ভাবছি। মহারাজ, আমাদের প্রথম কাজ হলো বৃদ্ধর ক্ষমতা সম্পর্কে জানা। এক্ষুনি যদি কোনোভাবে জানতে পারতাম যে ওই বৃদ্ধের সত্যি ক্ষমতা আছে, তাহলে অন্যরকম ভাবা যেত। মহারাজ, এই বাচ্চাগুলো আপনাকে কিছু বলতে চায়। হ্যাঁ রে, বল বল বল, তোরা কি বলতে চাস? মহারাজ, একটা বুড়ো ভোলা কাকার মিষ্টির দোকান মন্ত্র পড়ে পুড়িয়ে দিয়েছে। তার মানে এও কি সম্ভব? হ্যাঁ বিজ্ঞানী দাদু, আমরা নিজের চোখে দেখেছি। ওই বুড়োটা বলো, হো হা যা, দোকান পুড়ে যা। ব্যাস, সাথে সাথে পুড়ে গেল। কেন দোকানটাকে পুড়িয়ে দিল? ভোলা কি কিছু বলেছিল? না গো গোপাল দাদু,
তখন ভোলা কাকা বলে আগে আমাকে দেবে তারপর ওনাকে দেবে। সেই শুনে বুড়োটা খুব রেগে যায়। তখন ওই মন্ত্রটা বলে আর দোকানে আগুন লেগে যায়। গোপাল, এসব শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, ভোলা ময়রার দোকানটা আবার গড়ে দিতে হবে। কি করে এই বৃদ্ধকে কৃষ্ণনগর থেকে তাড়ানো যায় সেটা ভাবছি। মহারাজ, একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি গোপাল? আমি সব বলবো, কিন্তু আমাকে এখন ওই বৃদ্ধের কাছে যেতে হবে এক্ষুনি। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই, তোরা সবাই আমার সাথে চল। কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো। কি গো, কি হলো? এত হাঁকডাক করছো কেন? এক্ষুনি আমাকে একটা থালায় চাল, আলু, ফল সাজিয়ে দাও। এগুলো নিয়ে কোথায় যাবে শুনি? একজন খুব বড় বাবা এসেছেন, তার কাছে যাব। তুমি তো এসবে বিশ্বাস করতে না গো। আরে বাবা, করছি কি আর সাধে, দায়ে পড়ে করতে হচ্ছে। দাও দাও দাও। কি হয়েছে সেটা তো বলো। আরে গল্প করার অনেক সময় পাবো, এখন আমাকে যেতে দাও, নইলে আর কোথায় কি করে দেবে, কার ঘরে আগুন লাগিয়ে দেবে কিচ্ছু বুঝতে পারছি না। ওরে বাবা, এই রকম মানুষের কাছে তোমাকে পাঠাবো তুমি ভাবলে কি করে? ওরে বাবা, আমার কিছু হবে না গিন্নি, বরং আমার উপর উনি খুব খুশি হবেন। আমি তো ওনাকে শান্ত করতেই যাচ্ছি। শোন, তোরা কি দেখেছিস সব ভালো করে তোদের দিদিমাকে বল, আমি ততক্ষণে কাজটা করে আসি। ঠিক আছে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি নতুন থালায় চাল, ডাল, আনাজ, ফল, মিষ্টি সাজিয়ে নিয়ে আনছি। হ্যাঁ। না না না, গোপালকে একা ছেড়ে দেওয়াটা মোটেই উচিত হয়নি। আমার গোপালের যদি কিছু হয়ে যায় তাহলে আরেকটা গোপাল আমি পাবো কোথায়? আরেকটা গোপাল পাওয়া যাবে না মহারাজ, গোপাল সারা পৃথিবীতে একটাই। আদিক্ষেতা, দাঁড়াও না, তোমাদের গোপালকে কিভাবে আগুনে ভেজে দেয় দেখবে। আগ বাড়িয়ে সব কাজ করার ফল কি হয় এবার দেখো। তাহলে এখন কি করা যায়? সেটা তো আমিও ভাবছি। আমার মনে হয় একবার প্রহরী ডাকা উচিত। ওই দেখো, আমাকে এখন কি করতে হবে এই সব পরামর্শ আমি বিজ্ঞানী আর সভাকবির থেকে নেব। হায় হায় হায়, সব সব কপাল কপাল। মহারাজ, কেন কপালকে দেন গাল? ওই কপালই আছে জানবেন আপনার গোপাল। এই দুঃখের সময়ে সভাকবি, তোমাদের কজনের মুখ চেয়ে আমি আছি। আমার কিন্তু গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে। ও সেনাপতি, কি করা যায় বলো তো? আমি প্রহরীকে পাঠাচ্ছি মহারাজ, ও ঠিক খবর নিয়ে আসবে, আপনি দুশ্চিন্তা করবেন না। এবার তোমার হচ্ছে, তোমার দর্পচূন্য করছি আমি। জয় বুড়ো বাবার জয়, জয় বুড়ো বাবার জয়। রে তুই? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ। তো তো আর দুদিন ওই রাজার রাজত্ব থাকবে, তারপর 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 কি হবে বাবা? তারপর ওই সিংহাসনটা আমার হবে। তোদের ওই রাজার আমার মতো কি জ্ঞান আছে? না 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 না, একদম নেই। কোথায় আপনি আর কোথায় আমাদের মহারাজ, তুলনাতেই আসে না। তবে একজন আছে খুব জ্ঞানী, বুঝলেন বাবা, তার কি দর্প, কি অহংকার, সে বলে তাকে তর্কে কেউ হারাতে পারবে না। কে কে সেই আহাম্মক? চল চল, আমাকে নিয়ে চল। একটা কথা বলে রাখি কিন্তু, লোকটা কিন্তু খুব ভয়ঙ্কর। এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে সে যে কি করে ফেলবে সেসব আমরা বলতে পারবো না। তুই আমাকে ওর কাছে নিয়ে চল, দেখবি এমন বেঁচে ফেলবো, তার তর্ক করার স্বাদ জীবনের মতো ঘুচিয়ে দেব। শোন বাবারা, তোরা সব বাড়ি যা, গিয়ে দিদিমাকে বল যে দাদু অদ্ভুতানন্দর কাছে যাচ্ছে বৃদ্ধ বাবাকে নিয়ে দর্পচূন্য করবার জন্য। ঠিক আছে দাদু। তোরা সব বুঝিয়ে বলতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তাহলে আমরা যাচ্ছি। আরেকটা কথা, বিকেলের দিকে ফল মিষ্টি নিয়ে আসবি এখানে, দেরি করবি না কিন্তু। না না, তুমি দেখবে ঠিক সময় ফল মিষ্টি খাবার নিয়ে হাজির হব। চলুন বাবা, আমরাও যাই। এই
আরে কত দূরে যাব? আমরা ওই বনের দিকে যাব বাবা। চল, আজ ওর দর্প আমি চূর্ণ বিচূর্ণ করে তোদের ওই রাজাকে সিংহাসন থেকে নামিয়ে ওখানে আমি বসবো। তোমার দর্প আমি চূর্ণ করবই। বাহ, তা বাবা আমাকে সভাসদটা রাখবেন তো? রাখবো রাখবো, এখন আমাকে ওখানে নিয়ে চল আগে। চলুন। বাবা এবার আমাকে যেতে হবে, এর বেশি আমার আর যাবার উপায় নেই। সে কি রে? তাহলে তাহলে আমি তাকে কোথায় খুঁজবো? বনের মধ্যে এক জায়গায় পঞ্চবটী বৃক্ষ আছে, ওইখানে ওই সব জানতা লোকটা থাকে, আপনি এগিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি গিয়ে তোদের ওই সব জনতাকে পরাস্ত করেই ফিরে আসছি। তুই ওই বট গাছের তলায় অপেক্ষা করবি, কেমন? যথা আজ্ঞা বাবা, যাও এখন সারাদিন ধরে পঞ্চবটী বৃক্ষ খোঁজো। প্রহরী, তুমি দেখতে পেলে না? কি গো বিজ্ঞানী, গোপাল এখন কোথায় যেতে পারে? এ তো খুব চিন্তার বিষয়। চিন্তার কিছু নেই, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। জানি না গোপাল এখন ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে কি করছে। এখানে তো কোনো পঞ্চবটী গাছ দেখছি না, তাই আর একটু এগিয়ে যাই, নিশ্চয়ই ভেতরে থাকবে। হ্যাঁ, আমি সেই আমি। না না, আর সত্যি চাপ নিতে পারছি না। আমার কাছে কেউ খবর আনতে পারলো না, কি করা যায়? আমাদের কি একবার যাওয়া দরকার? ঠিক ঠিক, আমার মুখের কথাটা একেবারে কেড়ে নিয়েছো। তাহলে চলো আমরা এখন গোপালের খুঁজে যাই। চলুন। সকাল থেকে তো সন্ধে হতে চললো, কোথায় সেই পঞ্চবটী বৃক্ষ? এদিকে পেটে তো লক্ষ লক্ষ ইঁদুর দৌড়চ্ছে। গোপাল কিছু খাবার নিয়ে এসেছিল, কিন্তু ওগুলো তো ওখানে রেখেই চলে এলাম। এখানে একটু বসি, আর পারছি না। ফিরে যাব? না 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 না, ফিরে যাব না। ওকে আমার হারাতেই হবে। ও গোপাল, তুমি এখানে দাঁড়িয়ে, কিন্তু সেই রাগী বৃদ্ধ কোথায়? ওরে বাবা, আপনারা সবাই এখানে? ইয়ে দেখো গোপাল, কি আর বলবো বলো, তুমি হলে আমাদের সাগর আর আমরা হলাম মাছ। সাগরকে খুঁজে না পেলে মাছেদের অবস্থা কি হয় সেটা তো জানো গোপাল। আরে আমার মন্ত্রীর হলো কি? হঠাৎ করে এত ভালো ভালো কথা। যাক যাক, ভালো, আমার মন্ত্রী মানুষ হলো অবশেষে। তা গোপাল বলো, সেই রাগী বৃদ্ধ এখন কোথায়? উনি এখন বনের মধ্যে পঞ্চবটী বৃক্ষ খুঁজছেন। মানে আমি যতদূর জানি ওই বনে পঞ্চবটী বৃক্ষ নেই। ঠিক বলেছো বিজ্ঞানী, আমলকি, বট, বেল, অশোক আর অশ্বত্থ, এই 5টি গাছকে একসাথে থাকতে হবে। বাবা গোপাল, এই প্রথম তোমার কাছে পঞ্চবটী বৃক্ষ কি সেটা জানতে পারলাম। এবার আমাকে ছদ্মবেশ ধরতে হবে, শুধু ন্যাপলা উল্টেদের জন্য অপেক্ষা করছি মহারাজ। বাহ, তোদের তো খুব সময় কেন আছে, এবার আমাকে ছদ্মবেশ ধরতে হবে। ছদ্মবেশ? এখন ছদ্মবেশ ধরবে? হ্যাঁ মহারাজ, ওকে চিরতরে এই কৃষ্ণনগর থেকে তাড়াবার জন্য আমাকে ছদ্মবেশ ধরতেই হবে। এখন কিচ্ছু বলার সময় নেই মহারাজ, আপনারা সবাই আমাকে অনুসরণ করুন, তাহলেই আপনি দেখতে পাবেন আসল ঘটনা। ও আর পারছি না, শরীর আর চলছে না গো। এতটা দূর চলে এলাম, কোথাও তো পঞ্চবটী বৃক্ষ দেখতে পেলাম না। ওই তো একজন কে যেন আসছে দেখছি।
ওর কাছে কি একটু খাবার জল পাবো? আরে বৃদ্ধ বাবা তো দেখছি ক্লান্ত হয়ে গেছে। আমি যা ছদ্মবেশ ধরেছি তাতে আমাকে চিনতে পারবে না, শুধু গলাটাকে একটু পরিবর্তন করতে হবে। ও মশাই, মশাই, আমাকে একটু খাওয়ার জল দেবেন? আপনি কে বৃদ্ধ? কি বলি, ভাবি রাজা বললে তো পুরো বিষয়টাই আবার ঘেঁটে যাবে। আমি একজন পথিক, মানে একজন সাধারণ পথিক। আপনার আপনার পোশাক, আপনার চেহারা বলছে আপনি একজন সন্ন্যাসী, কিন্তু মুখে সন্ন্যাসী সুলভ স্নিগ্ধতাটা নেই। সন্ন্যাসী তো পথিক নয়, পথিক কেবল দুজন, একজন সূর্য আর একজন চন্দ্র। এরা কখনো থামতে জানে না, সর্বদা চলাই তার ধর্ম। ওরে বাবা, এ তো দেখছি অল্প বিস্তর জ্ঞান আছে। কি বলি, কি বলি? আমি আমি অতিথি, তুমি আমাকে অতিথি রূপেই একটু জল দাও বাবা। হ্যাঁ, সংসারে অতিথি মাত্র দুজন, এক অর্থ আর এক যৌবন, যারা আসে আবার চলে যায়। ওরে বাবা, এ তো খুব জ্ঞানী একজন লোক দেখছি। আচ্ছা, এই নিয়ে আবার তিনি নন তো? না 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 না, এইরকম চেহারা নিয়ে না না না, একজন সাধারণ মানুষই হবেন। এদিকে এদিকে তো পেটে আগুন জ্বলছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। এইখান থেকে বেশ শোনা যাচ্ছে। গোপালের যুক্তিগুলো শুনছো সবাই? সত্যি যত দিন যাচ্ছে গোপালকে আরো নতুন ভাবে আবিষ্কার করছি। আমাদের এই গোপাল। আচ্ছা আচ্ছা, না হয় একজন সহ্যশীল মানুষ হিসেবেই আমাকে একটু জল দাও বাবা। এই পৃথিবীতে সহ্যশীল হলো দুজন, একজন ধরিত্রী আর একজন হলো বৃক্ষ। আমরা এই ধরিত্রীর উপর কত অত্যাচার করি, কিন্তু ধরিত্রী আমাদের সব অত্যাচার হাসি মুখে সহ্য করে। আর বৃক্ষ সেও তাই, তাকে যতই আঘাত দিন না কেন ছায়া এবং মিষ্ট ফল ঠিক দেবে। আমি খুব ক্লান্ত, আমি বুঝতে পেরেছি আমার এখনো অনেক কিছু জানার আছে। আমার জ্ঞান এখনো সম্পূর্ণ হয়নি। আমি একদম নিঃস্ব হয়ে তোমার কাছে একটু জল চাইছি। আমি স্বীকার করছি, মরা নদীতে বান ডাকা এবং মন্ত্র পড়ে আগুন জ্বালানো অশিক্ষার লক্ষণ। একটা কথা জিজ্ঞেস করব? করুন করুন। তুমি কে? আমি গোপাল। আমি আপনার সাথে চালাকি করেছি, আমাকে ক্ষমা করবেন। আমি আমার রাজ্যকে বাঁচাতে এই চালাকির আশ্রয় নিয়েছি। এই নিন বাবা, ফল আর ঠান্ডা জল। ও গোপাল, গোপাল, তুমি আমাকে বোঝালে যে প্রকৃত বিদ্যা মানুষকে বিনয়ী করে। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব বাবা। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পুরো ঘটনাটা দেখে গোপালকে আমি প্রশংসা না করে পারছি না। আমার সাথে সবাই বলুন, জয় গোপালের জয়। গোপাল সাথে থাকলে পরে হবেই হবে জয়। তারপর গোপাল?
জামাই ষষ্ঠী তো এসে গেল, তা এবারে কি তুমি ষষ্ঠীর ফোঁটা নিতে যাবে, নাকি তোমার জামাই এসে তোমার গিন্নির কাছ থেকে ফোঁটা নেবে? মহারাজ, আমি যতদূর জানি গোপালের শাশুড়ি গোপালের ভয়ঙ্কর খাওয়া নিয়ে খুব আতঙ্কিত। সেই আতঙ্কের জন্যই গোপালকে আর নিমন্ত্রণ করেন না। কি গোপাল, কথাটা সত্যি নাকি? কি করব মহারাজ বলুন তো, এ কথার কি উত্তর দেব? এ খবর মন্ত্রীমশাইয়ের কানে কে দিল কে জানে। মন্ত্রীমশাই, আপনার কি পরের বাড়িতে আড়ি পাতা স্বভাব আছে নাকি? এই 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 গোপাল, ভুলভাল কথা বলবে না। আমি পরের বাড়িতে আড়ি পাতি? হ্যাঁ, এই গুণটা না থাকলে এত বড় মিথ্যে কথাটা আপনি বললেন কি করে? আপনার আর কোনো কাজ নেই? সত্যি তো মন্ত্রী, তোমার আর কোনো কাজ নেই? গোপাল না হয় একটু খেতে ভালোবাসে, তা বলে তোমরা গোপালের খাওয়া নিয়ে এত খোঁটা দেবে? আর গোপাল, এবার কি তুমি তোমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাবে? এবার ইচ্ছে আছে। মন্ত্রী, তুমি কি করবে? আমাকে তো যেতেই হবে মহারাজ, আমাকে তো আমার শাশুড়ি ঠাকুরন চোখে হারায়। তা মন্ত্রীমশাই, আপনি আপনার শাশুড়ি ঠাকুরনকে কি দেবেন? আমার কোনো খরচ নেই, আমাকে কিচ্ছু দিতে হয় না। মুখে একটু মিষ্টি হাসি নিয়ে গেলেই উনি খুশি হয়ে যান। তারপর কি খাওয়ানো বাবারে! সকাল থেকে শুরু করে রাতে একটা হজমের গুলি খাইয়ে তবে শান্ত হন। খুব চলেছে। মা, মন্ত্রীমশাই, আপনি এত খেতে পারেন? ধ্যাত, হয় না বিশ্বাস মোটে। যা বললেন সব সত্যি কথা, এত সব খাওয়া জোটে? ঠিক কথা বলেছে ওই সভাকবি, ওই তো পাকানো দড়ির মতো চেহারা। ও তো ওই হজমের গুলিটাই ঠিক আছে। গোপাল, গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি মনে করো যে আমি খেতে পারি না? সে একদিন খাওয়ার প্রতিযোগিতা করে দেখা যাবে কে কত খেতে পারে। ঠিক আছে, তাহলে জামাই ষষ্ঠী হয়ে যাক, সবাই যে যার ঘরে ফিরে আসুক, তারপর একদিন জমিয়ে খাওয়া হবে। মুর্শিদাবাদ থেকে খাসি আনবো, আর নদিয়ার দই। তার সাথে থাকবে পদে বিঘত খানেক তেল কই। তথাস্তু। শ্রী চরণেশু মা, এবার আর জামাই ষষ্ঠীতে আপনার কাছে আসতে পারছি না, কারণ পা পিছলে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছি। ভাববেন না, হাঁটতে পারলেই আমি মিনুকে নিয়ে হাজির হব। ইতি আপনার হতভাগ্য জামাই। হায় হায় হায়, এ কি হলো? ঠাকুরে কি হলো? এ কেন হলো? কি হয়েছে নাকি? খুব খারাপ খবর আছে গোপাল দাদু, খুব খারাপ খবর। খারাপ খবর? কি হয়েছে রে পুটি? তোর হাতে ওটা কি? ওটা দাদা বাবুর চিঠি। এবার আসতে পারবে না বলেছে। হ্যাঁ, আসতে পারবে না বলেছে? বাহ, এটা খুব ভালো খবর গিন্নি। তুই কি কয়? ওষুধ না ওষুধ? বাবা জীবন আসতে পারবে না বলে আনন্দ করছো? বাবা জীবনের বাড়ি আমি সব ফল মূল মিষ্টান্ন জামা কাপড় পাঠিয়ে দেবো। কেন উনি একদম চিন্তা করো না গিন্নি, আনন্দ করছে কি আর সাধে গিন্নি। আমার অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। ইচ্ছা পূরণ শুনি। অবশেষে আমার ভাগ্যে জামাই আদর পাওয়ার শিকে ছিঁড়ল গিন্নি। মানে কি বলতে চাইছো? একটু ভরসা করে বলো দেখি। আমার জামাই আমাদের ঘরে আসতে পারছে না, কিন্তু আমি জামাই এইবারের জামাই আদর খেতে আমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাব। কি আনন্দ হচ্ছে না, কি বলবো গিন্নি। মানে এর মানে আবার কি? মানে এবার আমার জামাইয়ের ফোঁটা নেওয়া কেউ আটকাতে পারবে না। রাজসভা থেকে বেশ কয়েকদিন সবেতন ছুটি পেয়েছি, চলো কয়েকদিন ঘুরে আসি। কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। পুটি, তোর বাবাকে আমার কাছে এক্ষুনি পাঠিয়ে দে, বলবি কাজ আছে, গোপাল দাদু ডেকেছে, বুঝলি? বুঝলাম। কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। কি বুঝলে গিন্নি? দেখলে আমার কোন পাকা ব্যবস্থা। পুটির বাবাকে দিয়ে জামাইয়ের কাছে ফল মিষ্টি জামা কাপড় সব পাঠিয়ে দিলাম। আমার জামাইও খুশি, মেয়েও খুশি। কি বলো? হ্যাঁ, একটা কথা তোমায় বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। ওখানে গিয়ে কিন্তু হাই হাই করে খাবে না। হ্যাঁ,
খাবে না বললেই হলো। যাকে কথায় কথায় কিরকম তোমার মায়ের বাড়ি চলে এলাম, এবার পা চালিয়ে চলো। আর হ্যাঁ, মুখটা একটু হাসি হাসি করো। হ্যাঁ চলো, পা চালাও। কি গো গিন্নি, তোমার হলো? সকাল সকাল না বেরোলে আমার শ্বশুর বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। গাড়োয়ান অপেক্ষা করছে। করুক অপেক্ষা, আমিও জেদ ধরেছি। এই পুরনো বিচ্ছিরি গয়না পরে কিছুতেই যাব না। এই সেরেছে, এটা তো গত বছর বানিয়ে দিয়েছিলাম, 1 বছরেই পুরনো হয়ে গেল। কি যে বলো না গিন্নি। আমি কে? আমি আগে বলো, আমি কে? তুমি তো আমার বউ। তুমি কে? এ আবার কি কথা? এক কথা কত রকম ভাবে জিজ্ঞেস করছো গিন্নি। আচ্ছা তুমি মন্ত্রী কি করে হলে আমাকে বোঝাও। একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারছো না। তুমি হলে মন্ত্রী আর আমি হলাম মন্ত্রীর বউ। হ্যাঁ, এটা তো ঠিক বলেছো। কিন্তু কেন বলেছি সেটা বুঝেছো কি? আরে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি আছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। শুনে নাও, আমি এই কৃষ্ণনগরের মন্ত্রীর বউ। আমি 1 বছরের পুরনো গয়না পরে আমার বাপের বাড়ি যাব। আমার একটা সম্মান নেই, আমি যাব না। গিন্নি, অমন করে না, গাড়োয়ান অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি যাব না, আমার নতুন গয়না চাই, না হলে আমি ঘরে দরজা দিলাম। গিন্নি, তুমি না গেলে এবারে তো আমার ফোঁটা নেওয়া হবে না। আর এই বছরে একবার তো জামাই হিসেবে স্বীকৃতি পাই। ও গিন্নি, কি ফাটা কপাল। পায়ের ধুলো দিন মা ঠাকুরুন। ঠিক আছে। প্রতি জামাই ষষ্ঠীতেই ভাবি আপনার শ্রীচরণ দর্শন করব, কিছুতেই আর হয়ে ওঠে না। তাই এবারে একদম মন স্থির করে চলেই এলাম। তা আপনি কতদিন থাকবেন বলে ভেবেছেন জামাইবাবু? হ্যাঁ, তোমার মতো অতদিন থাকতে পারবো না, আমার তো কাজকর্ম আছে। তাই মাত্র দিন 2 থাকবো, বুঝলে। দিন 2? ওরে বাবা, দুদিনে তো আমাকে ফতুর করে দেবে। ও কেমন কথা? দিদির কাছে ভাই থাকবে না? সেই রকম ভাবেই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি আসবে না, আসার সাথে সাথেই কতদিন থাকবেন কেউ বলে। শুনুন মা, আমি আপনাকে বেশি আতান্তরে ফেলবো না। কিরকম খাবেন সেটা একবার বলে ফেলুন। মা ঠাকুরন, আপনি যা খাবার আমাকে দেবেন তার অর্ধেক দেবেন। আমি অর্ধেক খাবো সকালে, তার অর্ধেক বিকেলে, তার অর্ধেক রাতে। মানেটা তো ঠিক বুঝলাম না বাবা জীবন। তুমি অর্ধেক খাবে মানে? এই আপনার ওই অসহায় অবস্থা দেখে আমি ভাবলাম যে আমি পুরো খাবো না, অর্ধেক খাবো। বুঝতে পারছেন না তাই তো? হ্যাঁ, ঠিক মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি খাবার নিয়ে আসুন মা ঠাকুরন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখবেন মজা। তুমি কি করতে চাইছো বলো তো? তোমার মাকে না হাতে কলমে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আমাকে খেতে দিতে হবে। আসুন মা ঠাকুরন, ভাত বাড়ুন। অত নয়, মাত্র একটা ভাত দিন। একটা ভাত মানে? এবার ওই একটা ভাতকে অর্ধেক করুন। এই ভাতটার অর্ধেক? এই যে নখ দিয়ে কেটে দিলাম, অর্ধেক হয়ে গেল। এবার দুটোকে মিলিয়ে দেখুন, দুটো সমান হয়েছে কিনা। সমান না হলে? অর্ধেক না হলে জামাই মনক্ষুণ্ণ হবে, আর মনক্ষুণ্ণ হলে জামাই যা খেতে চাইবে তাই খেতে দিতে হবে। না, আমি যা ভাগ করেছি দেখো সমান। আজ কার মুখ দেখে উঠেছিলাম। সবাই বলে আমার জামাই নাকি খুব চালাক। এ তো দেখি হত বোকা। আপনি কি ভাবছেন সেটা আমি বুঝতে পারছি, একটু সবুর করুন, দেখুন কি হয়। বাহ, সুন্দর ভাগ হয়েছে। এই অর্ধেক ভাত আমি মুখে দিলাম। এতে তোমার খাওয়া হয়ে গেল? হয়ে গেল। এইবার এই জলটুকু খেয়ে যাই, 4-5টা দেখে আসি। একটু হাঁটা চালা না করলে খাবার হজম হবে না। এত খেলাম, আজ তো এমনি খেলাম। এত খেলে? কি খেলে? ওই যে তোমার মা মানে আমার শাশুড়ি ঠাকুরন যা খাওয়ালেন। যাই, একটু হেঁটে আসি, পেটটা ভীষণ আইঢাই করছে। কি
অত বোকা রে মা তোর গোপাল, অর্ধেক ভোজন বলে একটা চালের অর্ধেক, ওতে কি কারো পেট ভরে? নে নে, এবার তোরা ভাই বোন খেতে বসে যা, আমি তোদের খাবার দিই। হ্যাঁ এ মা, ও তো কিছু খেলো না, আমি খেয়ে নেবো। হ্যাঁ এই তো সেই খাবারের দোকান। ও কর্তা, কি খাবার আছে? ওরে বাস, হ্যাঁ, আমি কাকে দেখছি? পেন্নাম। তুমি আমাকে চেনো? চিনি মানে আপনি হলেন বিখ্যাত ওই গোপাল ভাঁড়। আপনাকে চিনবো না? আপনি হলেন এই গ্রামের গর্ব, আপনি এই গ্রামের জামাই। যাক, এ তাহলে আমার শ্বশুর বাড়ি চেনে। ব্যাস, তাহলে পেটের আগুনটাকে আগে নেভাই। কি খাবার আছে তোমার দোকানে? আরে সরু চালের ভাত, গরম ভাতে গাওয়া ঘি, তারপর ওই বিউলির ডাল চাকা চাকা ওই ছাকা তেলে ভাজা, আলু পোস্তর বড়া, কাতলা মাছের পাতলা ঝোল। বাহ, খাসা তোফা, দাও দেখি। আসুন আসুন, খাবার দিচ্ছি। আজ আমার কি সৌভাগ্য, রসরাজ গোপাল ভাঁড় আমার দোকানে খেতে এসেছেন। শোনো দোকানি, আমি কিন্তু দুবেলা তোমার দোকানে খেতে আসবো, কেমন? 3 দিন থাকবো। কত দিতে হবে তোমাকে? জানোই তো, বুড়ি মানুষ, হাত পুড়িয়ে রান্না করবেন, আমার ঠিক লাগছে না। আবার আমার বউটাও সাথে আসেনি। আপনার থেকে পয়সা নেব? কি যে বলেন গোপাল দাদা, আমার পাপ হবে না, ওটা আপনি আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ, আমি আপনার শাশুড়ি ঠাকুরনের কাছ থেকে নিয়ে নেব। এটাই তো চেয়েছিলাম, আর এটা যে এত সহজে হবে ভাবিনি। ঠিক আছে, এখন খেতে দাও, জমিয়ে খাই। শোনো, এখন কিন্তু কাউকে আমার ব্যাপারে কিচ্ছুটি বলবে না। আমি যেদিন চড়ে যাব সেই দিন সবাইকে বল, কেমন? কেন গোপাল দাদা? বুঝলে না, আমি রাজকর্মচারী, কত শত্রু আছে বলো তো, কখন কি হয়ে যায়। তা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বুঝলে গিন্নি, আমাদের এই গ্রামটা ভীষণ ভালো। আর শ্যালক বাবাজি, তুমি কবে জামাই ষষ্ঠী ফোঁটা নিতে যাবে? মেঘে মেঘে তো বেশ বেলা হয়েছে। আমি তো এই কবে থেকেই তৈরি হয়ে বসে আছি, কিন্তু মাই তো বলে এখনো আমার খেলাধুলো করার বয়স। বাজে কথা রাখো। হ্যাঁ, সারাদিন কিছু খাওনি, তোমার তো পেটে পিত্তি পড়বে গো। কিরকম কথা বলছো তুমি গিন্নি? তুমি তোমার মাকে অপমান করছো। তুমি দেখলে না তোমার মা আমাকে কত খাবার দিলেন, পেটটা একেবারে আইঢাই করছিল। হেঁটে হেঁটে এসে সব নামালুম। এবার চনমনে খিদে পেয়েছে। দিন মা ঠাকুরুন, খেতে দিন। হ্যাঁ বাবা জীবন, দিচ্ছি। শর্ত মনে আছে তো? সকালে যতখানি খেয়েছিলাম এখন তার অর্ধেক। নেই, ওই অর্ধেক ভাতটার অর্ধেক করুন। জামাইবাবু, আপনি কি বোকা? আপনি তো কিছুই খাচ্ছেন না, খালি বোকামি করে যাচ্ছেন। গো, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে যায়নি তো? গোপাল তো পাগল হওয়ার জন্য জন্মায়নি, গোপাল পাগল করবার জন্য জন্মেছে। এ তো বুঝতেই পারছি, না খেয়ে তুমি আমাকে পাগল করছো। হ্যাঁ সত্যি বাবা জীবন, সকালে ওই অর্ধেক চালের ভাত খেয়ে পেট ভরেছিল। এক কথা কতবার বলবো বলুন দেখি? আমার খিদে পেলে কি ভয়ানক কষ্ট হয় সে তো আপনার মেয়ে জানে। কি গো, জানো না? হ্যাঁ সে তো জানি, তাই তো তোমাকে বলছি। হ্যাঁ শোনো, একটা গোপন কথা। আমি তো জানি আমার শাশুড়ি ঠাকুরুন বুড়ি মানুষ, তিনি একটা ন্যালা খাপা ছেলেকে নিয়ে আছেন, ছেলেটা কিচ্ছু কাজ করে না। এই অবস্থায় উনি কি করে করবেন বলো তো? মা, জামাইবাবু কিন্তু আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে না মা? বাবা জীবন যা বলছে সেটা তো সত্যি বলছে। সত্যি তো, বাবা যা রেখে গেছে সেটা ভাঙিয়েই তো চলছে। ভাগ্যিস আমার শ্বশুর মশাই খুব সঞ্চয় ছিলেন, তিনি ভালোই সঞ্চয় করেছিলেন বলেই না এই নাচন কদন চলছে। একদম একদম ঠিক বলেছো বাবা জীবন। হ্যাঁ, ওসব বাজে কথা ছেড়ে কাজের কথা বলো। কি গোপন কথা? ও, সেই খাবার ব্যাপারে তো বলছি। আমি তো এবার এখানে আসবো সেটা তো মনে মনে ঠিকই করে রেখেছি। তাই আমি আমার সহকর্মী বিজ্ঞানীকে বললাম, খিদা নিবারণ করে এমন কিছু ওষুধ আছে। আবার বিজ্ঞানী কি বললো? বিজ্ঞানী দিল ক্ষুধা হরণকারী বটিকা।
খাবার পর এক পুড়িয়া মুখে ফেলে দিলেই হলো, ব্যাস। এই কই দেখাও দেখি কিরকম পুরিয়া। হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও। ও, আমার গিন্নি বেশ চালাক চতুর হয়েছে। না, অন্যভাবে বিষয়টা সাজাতে হবে। সর্বনাশ, ওই কাজটি করতে পারবো না। বিজ্ঞানী বারবার বলে দিয়েছে, এই পুড়িয়া যদি কেউ দেখে তবে হিতে বিপরীত হবে। তখন এমন খিদে হবে না, যা পাবে তাই খেয়ে নেবে। না 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 না, ওসব দেখে কাজ নেই। বিজ্ঞানী, তোমাকে নিয়ে একটা মিথ্যে গল্প বানালাম, নইলে তো গিন্নির কাছে ধরা পড়ে যাচ্ছিলাম প্রায়। এই মানুষটাকে আমি কত কি না ভেবেছি, এত কিছু চিন্তা করে। হ্যাঁ না, আমি খুব ভাগ্যবতী। এই ক্যাবলা বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? জামাই বাবুকে হাওয়া কর। বাবা, এখন হাওয়া করতে হবে। উফ, কি জ্বালা। দেখো তো বাবা, ঠিক মতো ভাগ হয়েছে তো। হ্যাঁ, একেবারে নিখুঁত ভাগ হয়েছে। বাহ, এই ভাতটাকে আমি মুখে ফেললাম, তারপর এই এক গ্লাস জল খেলাম। তৃপ্তি। এবার আবার হেঁটে আসি, কাল আবার এই অর্ধেকের অর্ধেক ভাতেরও অর্ধেক ভাগ করতে হবে, কেমন? কি আনন্দ, কি আনন্দ, বাতাসে বাতাসে ছোটে, মনের মধ্যে ইচ্ছেগুলো তুরি লাফ দিয়ে ওঠে। কি গো দোকানি, আছে তো? আছি মানে সব রাতের খদ্দেরকে বিদায় করে আপনার জন্য বসে আছি। রাতে কি কি পদ করছো? আপনার জন্য ওই খাসির মাংস আর পোস্ত ছড়ানো বেগুন ভাজা, গাওয়া ঘিয়ে ভাজা লুচি, শেষ পাতে মিষ্টি, মনোহরা আর এখানকার বিখ্যাত ক্ষীরের চমচম। বাহ, তোফা! নাও বাড়ো বাড়ো বাড়ো, তোমার পদের কথা শুনেই তো খিদে বেড়ে গেল রে। আপনি বসুন না, আপনি বসুন, এই হাত পাকাটা নিয়ে ততক্ষণ হাওয়া খান। আমি বরং ওই গরম গরম লুচিটা ভাজি। ভাজো ভাজো ভাজো, আমি তোমার কথা ভুলবো না। কৃষ্ণনগরে গিয়ে তোমার কথা মহারাজকে বলবো, বুঝলে? মহারাজকে? ওরে বাবা! আমার এই ছেলেটাকে নিয়ে খুব চিন্তা হয়। নিজের পায়ে দাঁড়াবার কোনো ইচ্ছেই নেই, একেবারে বিশ্ব ক্যাবলা। মাথায় বুদ্ধি শুদ্ধি তো একেবারেই নেই। কি যে হবে কে জানে। জামাইকে বলে রাজসভায় একটা চাকরি করে দিতে বল। দেখছি দেখছি, বাড়ি ফিরি। এত তাড়াতাড়ি ফিরবি? কাল তো সবে ষষ্ঠী, আর 2 দিন থাক না। মা, ওর খুব কাজের চাপ, খুব। মহারাজ তোমার জামাইকে চোখে হারায়, একদিন না দেখলে বাড়িতে পেয়াদা পাঠান। হ্যাঁ, কপাল কপাল, সবই কপাল। শুনলি? বলি শুনলি? ওই কানের গর্ত দিয়ে কি কিছু ঢুকেছে? যা বাবা, তোমার হঠাৎ করে কি হলো? চোখ, আবার মুখে বড় বড় কথা। জামাই বাবু এলে ভালো করে হাওয়া করবি, গা হাত পা ভালো করে টিপে দিবি, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, বড় ভালো খেলাম গো দোকানি, তোমার হাতের রান্নাটি বড় মিঠে। আপনি সন্তুষ্ট হলেই আমার সব কিছু পাওয়া হয়ে গেল। তাহলে এবার আমি আসি। কাল আসবেন তো? যাবার আগে তোমার সাথে দেখা করে যাব। মা, তুই শাঁখ বাজা, আর এই যে নবাব পুত্তুর হাওয়া করো। জামাই বাবুকে আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি আরো উন্নতি করো, আরো অর্থ উপার্জন করো। হ্যাঁ, এবার খাবার নিয়ে আসুন, অর্ধেক ভাতের অর্ধেক, তার অর্ধেকের অর্ধেক।
বাবা এই এত ছোট টুকরোকে কিভাবে অর্ধেক করবো? এ তো আমার দ্বারা হচ্ছে না। তাহলে তো শর্ত ভঙ্গ হলো মা ঠাকুরন, আমি তো মনক্ষুণ্ণ হলাম, আর মনক্ষুণ্ণ হলাম মানে এবার আমি যা চাইবো তাই খেতে দিতে হবে। তুমি কি খেতে চাও সেটা বলো। ভাত নিয়ে আসুন, মাছ, মাংস, আলু ভাজা, সোনামুগের ডাল, ভালো পাকা আম, জল ভরা তালশাঁস সন্দেশ, রসগোল্লা। আহ শান্তি, তৃপ্তি। চললাম মা ঠাকুরন, বড় ভালো লাগলো জামাই ষষ্ঠীর খাবার। আসছে বছর আবার আসবো কেমন? চলো হে গাড়োয়ান, গাড়ি চালা। ফের নাম হই মা ঠাকুরুন, ফের নাম হই। তুমি তুমি আবার কি মনে করে? ওই খাবারের দামটা নিতে এসেছি। কিসের খাবার? কে খেয়েছে? তোমার জামাই বাবু দুবেলা কি তৃপ্তির সাথে খেয়েছে, আমিও উজাড় করে খাইয়েছি। গ্রামের জামাই বলে কথা, আবার কত মান্যগণ্য মানুষ, যা চেয়েছেন তাই খাইয়েছি। তোমার কাছে দুবেলা খেয়েছে? হ্যাঁ, খুব তৃপ্তি করে। ওই মোটামুটি মূল্য যা হয়েছে তা হলো ওই 100 মোহর। ওরে বাবা রে! চলো গাড়োয়ান, আমার জামাই বাড়ি পূব গ্রাম। কি গিন্নি, এবার খুশি তো? না গো, আমি খুশি নই। আমার মা তোমাকে ঠিক মতো আপ্যায়ন করতে পারেনি। ওসব নিয়ে একদম ভেবো না, আমি খুব তৃপ্তি করে সবকিছু সুদে আসলে উসুল করে নিয়েছি। ওই গো, তোমার হলো? চলো চলো তাড়াতাড়ি চলো, বেরোতে হবে তো। হ্যাঁ হলো, আর একটু দাঁড়াও, আসছি বাবা আসছি। তোমার সেই প্রতিবারের মতো এক কাণ্ড। এত দেরি করো না তুমি, এখন না বেরোলে ঠিক সময় পৌঁছতে পারবো? চলো আমি তৈরি, এইবার প্রায় 1 সপ্তাহ আগেই শ্বশুর বাড়ি যাবো, কি বলো? হ্যাঁ চলো চলো, কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি বলো তো, আমার তো আর তর সইছে না। মা মা দেখো, এবার আমরা 1 সপ্তাহ আগেই চলে এসেছি। তুমি বারবার বলো না এত কম সময়ের জন্য আসি, তাই এবার তাড়াতাড়ি চলে এলাম। ও মা, এই দেখো 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 কে এসেছে! আমার তো দেখেই মনটা ভরে গেল। আয় 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 আয়, এসো বাবা এসো, ঘরে এসো। মা, এবার কিন্তু অনেক রকম খাবার খাবো, একেবারে কবজি ডুবিয়ে। তবে আজ চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ইচ্ছে করছে। এবারে তো আমি একেবারেই খাটবো না, সব সময় আমি একাই খেতে বলি, আর উনি শুধু হুকুম করেন। মেয়ে জামাইটা তো ওনারও নাকি। কি হলো মা, চুপ করে আছো কেন? কি ভাবছো এত? আচ্ছা বাবা আচ্ছা, এই তাই হবে তাই হবে। বাড়িতে তো চিংড়ি নেই। মিনুর বাবা আসুক, এলেই আমি বলছি বাজার থেকে বড় বড় দেখে চিংড়ি কিনে আনতে। হ্যাঁ আচ্ছা মা, এবার তাড়াতাড়ি এসেছি যখন, বহুদিন হলো কৃষ্ণনগরটা ঘুরে দেখা হয়নি। এবার তাহলে ঘুরে ঘুরে একটু নিজেদের মতন করে সময় কাটাবো। হ্যাঁ বাবা হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আপাতত বিশ্রাম নাও, অনেক দূর থেকে এসেছো। কি এইসব কি, এই এত ফর্দ কিসের? তোমার মেয়ে আর জামাই এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছে। হ্যাঁ,
জামাই আবদার করেছে চিংড়ির মালাইকারি খাবে, তাই ঝটপট বাজার থেকে এই জিনিসগুলো একটু এনে দাও দেখি। হ্যাঁ, উফ, ভাল লাগে না যত সব। এইমাত্র বাড়ি ফিরলাম, আবার এক্ষুনি যেতে হচ্ছে। কে যে ওদের এত তাড়াতাড়ি আসতে বলেছিল কে জানে। আর হ্যাঁ, তোমাকে না আসল কথাটাই বলা হয়নি। হ্যাঁ, মালাইকারিটা কিন্তু তোমায় করতে হবে, এটা মনে রেখো। আমায় করতে হবে মানে? তার মানে তুমি বলছো আমি সারাদিন রাজবাড়ি থেকে খেটে এসে আবার চিংড়ি মাছের মালাইকারি রাঁধবো? মানে এটাই যে প্রতিবার মেয়ে জামাই এলে আমাকে হাড় মাস কালি করে খেটে যেতে হয়, আর তুমি পায়ের ওপর পা তুলে হুকুম করো। জামাইটা তুমি না বাবা জীবন সেটা বোঝা যায় না। এইবার তা হবে না, বুঝেছো? তুমি যে রান্না করতে পারো না তা তো নয়, বিয়ের প্রথম প্রথম আমাকে তো বেশ রান্না করে খাওয়াতে। এখন পুরনো হয়ে গেছি বলে একদিনও আমাকে রেহাই দিতে নেই। এই তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। সারাদিন এত খেটে খুটে এসে আবার জামাইয়ের জন্য রাতে খাটতে বসতে হবে। উফ, সংসার তো নয়, যন্ত্রণা যন্ত্রণা। যন্ত্রণা কিছু না, এবার থেকে তোমাকেই এই কটা দিন রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আমি অনেক হেসেল ঠেলেছি বাবা। ওহ, কই গিন্নি, আর কত দেরি? এবার তো রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। ভাতটা দাও। ভাতটা দাও মানে? তোমায় না আমি বললাম এই কটা দিন আমার ছুটি। এখন তোমরা মেয়ে বাবা মিলে রান্না করো আর আমাদের সবাইকে খাওয়াও। এই কদিন আমি কিচ্ছুটি করবো না, বুঝেছো? হ্যাঁ, এ তো আজব ব্যাপার। গিন্নি আমায় এইভাবে ফাঁসাচ্ছে, কিন্তু এখনো ভাত না হলে তো আমার রাজসভায় যেতেও দেরি হয়ে যাবে। যাই, অগত্যা আমি ব্যবস্থা করি। বাবা, আপনি রান্না করছেন? তাহলে আজ কিন্তু আপনার হাতের শুক্তো খাবো। অনেকদিন খাইনি, ভেবেছিলাম মায়ের হাতে খাবো। তা আপনি যখন রান্না করছেন, আপনি না হয় করে খাওয়ান। হ্যাঁ, তা আবার খাওয়াবো না? ঘাড়ের উপর এসে বসেছে বেটা জামাই। হ্যাঁ বাবা, তুমি যখন রান্না করছো তখন আমার জন্য একটু আলাদা করে লাউ চিংড়ি রেঁধো তো। আমাকে কি এরা শান্তিতে বাঁচতে দেবে না? লোকের মেয়ে জামাই এলে কত আনন্দ পায়, আর আমার হঠাৎ করে কে এভাবে হাত গুটিয়ে নেয়? একটু তো কাজে সাহায্য করতে পারে। কি হে গোপাল, তোমার মুখের এই অবস্থা কেন? তা বা আজ এত দেরি হলো যে? তাছাড়াও তোমায় এত কেন ক্লান্ত দেখাচ্ছে গোপাল? আর বলবেন না মহারাজ, বাড়িতে আমার এক ফোঁটা শান্তি নেই। মেয়ে বউ জামাই মিলে আমাকে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। কেন 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 গোপাল, সামনে তো জামাই ষষ্ঠী। তোমার মেয়ে জামাই চলে এসেছে, তোমার তো আনন্দ হবার কথা। কিন্তু মহারাজ, এবার আমার সেটাই কাল হয়েছে। এক সপ্তাহ আগেই মেয়ে জামাই চলে এসেছে, আর এদিকে আমার বউ বলেছে যে কদিন ওরা থাকবে সেই কদিন সেও কোনো কাজ করবে না। এই কদিন নাকি তার ছুটি। বেশ হয়েছে, পেট মোটাটা এতদিন খালি খেয়ে আর ঘুমিয়ে ভুঁড়ি ফুলিয়েছে। একটু খেটে বুঝো কেমন লাগে। কই গিন্নি, খেতে দাও, বড্ড খিদে পেয়ে গেছে। আজ এত খাটাখাটনি গেছে। খেতে দাও মানে? এ আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, তুমি এলে বলে আবার উঠতে হলো। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলে মানে? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? আর খাবার নেই মানেটা কি? হ্যাঁ, তোমরা কিছু খাওনি? হ্যাঁ, খেয়েছি। হ্যাঁ, ও বেলা যা রান্না ছিল মোটামুটি তাই দিয়ে আমাদের তিনজনের খাওয়া হয়ে গেছে। বাবা, তাই আর আলাদা করে তোমার জন্য রান্না করিনি। হ্যাঁ, তোমার যদি খুব খিদে পায় তুমি না হয় একটু ভাত ফুটিয়ে নাও।
আচ্ছা আচ্ছা, তোমরা কেউ একবারও আমার কথা ভাবলে না? নিজেরা খেয়ে শুয়ে পড়লে। এতে এত দুঃখ পাবার কি আছে? একটু তো ভাতে ভাত ফুটিয়ে নিতে বলেছি, এমন করছো যেন কি না কি অপরাধ করে ফেলেছি। হ্যাঁ সেই ঠিকই বলেছ। না ঠিক আছে, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি মুড়ি বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়ছি। বাবা, আমার না অনেক দিন থেকে আমের আচার খেতে ইচ্ছে করছে। কেন, তোর মাকে বল না, বাড়িতেই তো আমের আচার আছে। না না, যে আচার ছিল না সেটা তো 3 দিন আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ করো না বাবা, আমাদের আম গাছ থেকে বরং আম পেড়ে আমায় আচার বানিয়ে খাওয়াও। আরে আমি এখন আচার বানিয়ে খাওয়াবো? আমার কি আর কোনো কাজ নেই? পারবে না কেন? নিজের মেয়ে একটু আবদার করে আচার খেতে চাইছে, সেটা তুমি দিতে পারবে না? ওহ, দারুণ দারুণ হয়েছে তো। এবার থেকে এখানে এলে তোমার হাতেই আচার খাবো। আরো 1 বয়াম আমার জন্য আচার করে রেখো তো, যাবার সময় নিয়ে যাব। বলছি শোনো, এই উঠোনটা একটু গোবর দিয়ে লেপে দিও তো রাজসভায় যাবার আগে। আর কদিন বাদেই তো জামাই ষষ্ঠী গো, উঠোন তো নিকোতেই হবে। আমি এখন রাজসভায় যাব, তার আগে নাকি আমায় উঠোন নিকতে হবে? কেন, তুমি মিনু বাড়িতে বসে কি করবে কি? হ্যাঁ কেন গো, এতদিন পরে মিনু এলো, ওকে নিয়ে আমি পুটির মার বাড়ি গল্প করতে যাব। গল্প করতে যাওয়াটা তোমাদের কাজ? কেন, রাজসভায় ভাড়ামো করতে যাওয়াটা যদি তোমার কাজ হয়, আমাদের গল্প করাটাও কাজ হবে না কেন? তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে গিন্নি? সেই ভাড়ামো করেই না আমাদের সংসার চলে, বুঝলে? হ্যাঁ, সারাটা জীবন তো শুধু ওই করে আর খেয়ে ঘুমিয়ে কেটে গেল, তাই এবার একটু সংসারের কাজকর্ম করো গো। এ তো দারুণ ব্যাপার। এরকম শ্বশুর বাড়ি কজনের ভাগ্যে জোটে? যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, তা আবার শ্বশুর মশাই নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন। জামাই ষষ্ঠীর পরেও আমি আর বাড়ি যাবই না, এখানেই থেকে যাব। দাদু, তোমার এত কষ্ট কিসের গো? কি হয়েছে তোমার? মুখটা মুখটা কেমন যেন দেখে মন মরা লাগছে কেন গো? কি আর বলবো রে, বাড়িতে মেয়ে জামাই এসেছে, মেয়ে বউ মেয়ে জামাই 3 জনে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। এ বাবা, দাদু তোমার নিজের বাড়ির লোকজন এরকম করছে? তুমি মানুষের এত উপকার করো, কত ভালো মানুষ তুমি, নিজের লোকের জন্যই তো সঞ্চয় করছো, তারাই এরকম করছে। তুই ঠিকই বলেছিস, আমি তো সঞ্চয় করছি বাড়ির লোকের জন্যই, কিন্তু কোথায় যে কি সঞ্চয় করছি তা তো আমার বাড়ির লোক জানে না। এইবার তবে মজা দেখাচ্ছি। এখন আসি রে, আমায় আবার রাজসভায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কি হে গোপাল, এখন তোমার বাড়ির অবস্থা কি? এখনো কি সেই একই অবস্থা চলছে নাকি? তা মুক্তির উপায় কিছু পেলে? উপায় একটা পেয়েছি মহারাজ, তবে আপনার একটু সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কি সাহায্য লাগবে বলো। আমার একজন পেয়াদাকে একটু লাগবে মহারাজ, তাকে ঠিক যেমনটি বলবো আমার বাড়িতে গিয়ে আমার অবর্তমানে তাকে তেমনটি বলে আসতে হবে। আর এমন কি গোপাল, সেনাপতি যাও তো গোপালের কাছে একজন পেয়াদাকে নিয়ে যাও। গোপাল যেমনটা বলছে সেই পেয়াদাকে ঠিক তেমনটাই করতে বলো। আচ্ছা মহারাজ, চলো চলো গোপাল। যা বললাম ঠিক ঠিক বুঝতে পেরেছো তো? আগে পেরেছি। ঠিক মতো করে বলতে পারবে তো? খুব পারবো। বাহ, খুব ভালো, তাহলে এখন বাড়ি ফিরে যাও। আমি কিছুক্ষণ এই গাছতলাতেই বিশ্রাম নিই, খেটে খেটে গা গতরে সব ব্যথা ধরে গেছে। কাল সকালে আমি রাজসভায় আসার পর আমার বাড়ি গিয়ে যেমনটা বললাম ঠিক তেমনটা করে বিকেলে এসে আবার এইখানে আমার সঙ্গে দেখা করবে, বুঝেছো? যে আঙ্কে। কি ব্যাপার এখানে?
আগে মহারাজ আমাকে পাঠিয়েছেন গোপাল ওর সঞ্চিত 1000 সোনার মোহরের জন্য কার নাম গোপাল মনোনয়ন করেছেন তা জানতে। আমি সেই খবরই নিতে এসেছি। তিনি তো ঘরে নেই, কিন্তু কি বললে 1000 সোনার মোহর না কি জানা? বলি ব্যাপারটা কি একটু খুলে বলতে পারো? আগে 1 বছর আগে গোপাল ওর জমানো 900 মোহর কোথায় আমানত করবে ঠিক করতে পারছিল না। তখন মহারাজ বলেছিলেন যে সেই সোনার মোহর তার কাছে বীমা করতে, এবং 1 বছর পর তিনি সুদ হিসাবে তাতে আরো 100 মোহর যোগ করবেন। ওরে বাবা, তার মানে তো 1000 মোহর। হ্যাঁ, কিন্তু এই বীমার শর্ত ছিল একটাই, এই 1000 মোহর গোপাল নিজে নিতে পারবে না, তাকে তার পরিবারের কোনো একজনকে মনোনীত করতে হবে, যার হাতে মহারাজ এই সম্পূর্ণ 1000 সোনার মোহর তুলে দেবেন। এখন সেই সময় পূর্ণ হয়েছে, তাই মহারাজ আমাকে পাঠিয়েছেন গোপালের কাছে। তিনি কাকে এই 1000 মোহর পাওয়ার জন্য মনোনীত করেছেন তা জানতে। এটা উনি তো এখন বাড়িতে নেই। বাড়িতে এলে না হয় জানাবো আপনি এসেছিলেন। তারপর মহারাজের কাছে গিয়ে তিনি কাউকে মনোনীত করেছেন তা জানিয়ে আসতে বলবো। হ্যাঁ আচ্ছা, এলে জানিয়ে দেবেন। এ বাবা, 1000 সোনার মোহর! পরিবারের কেউ একটা পাবে বললো, আর আমরা 3 জন ছাড়া তো পরিবারে আর কেউ নেই। তার মানে আমাদের 3 জনের মধ্যেই একজন কেউ পাবে, যে শ্বশুর মশাইয়ের সবচেয়ে প্রিয় পাত্র হবে। কি হলো গিন্নি, চোখে মুখে এত খুশি? তুমি নাকি শুনলাম বীমা করিয়েছো? হ্যাঁ, সে তো 1 বছর আগেই করিয়েছিলাম। অনেকগুলো টাকা পাবে বলো? হ্যাঁ, তা অনেকগুলো টাকাই পাবো, ভাড়ামো করেই টাকাগুলো জমানো কিনা। আর ভাবছি টাকাগুলো পেলে আমি অন্য জায়গায় গিয়ে বাড়ি করে থাকবো, বুঝলে? কারণ এখানে তো আমার কেউ আর দেখভাল করছে না, কেটে কেটে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর পারছি না, বুঝলে? এ মা, তুমি কেন খাটবে? আমি আছি কি করতে? আমি না তোমার বউ? কি খাবে বলো, শুধু এক্ষুনি রান্না করে খাওয়াচ্ছি আমি। বলো বলো। না 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 মা, তোমারও তো বয়স হচ্ছে, তোমাদেরকে কাউকে কিছু করতে হবে না, আমি আজকে তোমাদের রান্না করে খাওয়াবো। এই শোন, তুই এখন পরের বাড়ির বউ, তোর এখন অন্য সংসার হয়েছে, তুই সেই সংসার সামলাতে যা। এটা আমার সংসার, আমায় কাজ করতে রে। কেন মা, এটা কি আমার বাড়ি নয়? আর বাবাকে আমি রান্না করে খাওয়াতে পারবো না? আচ্ছা আচ্ছা, তোমরা তো ঝগড়া করছো কেন? তোমরা মা মেয়ে দুজনে মিলে রান্না করো, তাতে সমস্যা কি? ঠিক আছে ঠিক আছে, তাই হোক, আমরা দুজন মিলে আজকে তোমার জন্য রান্না করছি। হ্যাঁ, কি ফন্দিটাই না এটেছি। এতদিনের এত কষ্টের একটু উপশম হলো বাবা। জমি